গ্রামেতে একা একাই থাকত। সুরেশবাবু তাকে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে শহরে গিয়ে কাজ করবার প্রস্তাব দেন। সুনয়না কাজ করতে চাইত, তাই জন্য সে সুরেশবাবুর কথায় রাজি হয়ে যায় আর তার সাথে সে চলে যায়। কিন্তু কাজ দেবার বদলে সুনয়নাকে নিয়ে গিয়ে নিজের বাথরুমের মধ্যে পুড়ে বাথটবের মধ্যে জলে ডুবিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু সুনয়নার গলা শুনে আশেপাশের মানুষজন হয়তো সেটা বুঝতে পেরে যায় আর অন্যদিকে পুলিশও এসে যায়। তারপর সুরেশবাবু সুনয়নাকে সেখানে বাথরুমের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। তখন থেকে সেই বাড়িটা পুরোপুরি ফাঁকা রয়ে যায়। এই ঘটনার অনেক বছর বাদে উদয়পুর নামের একটি গ্রামে মিলন আর উত্তমা বিয়ের পর সেখানে থাকতে আসে। গ্রামেতে তেমন কিছু কাজের ব্যবস্থা ছিল না। উত্তমা, আমরা বিয়ে তো করে নিলাম, কিন্তু এখন আমাদের জীবন চলবে কিভাবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি কি বলছি, চলো শহরে যাওয়া যাক, কিছু না কিছু কাজ পেয়েই যাব। তারপর মিলন আর উত্তমা শহরে চলে যায়, কিন্তু তাদের কাছে বেশি পয়সা না থাকার জন্য তাদের পক্ষে বাড়ি ভাড়া পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তারপর তারা খুব অল্প টাকায় একটা ফাঁকা জায়গায় বাড়ি ভাড়া পেয়ে যায়। বেশি কিছু না ভেবে তারা বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু বাড়ির মালিক তাদের সাথে সেখানে থাকতো না, এই জন্য তারা বেশ খুশি হয়েছিল। কেননা বাড়ির মালিক না থাকাতে তারা গোটা বাড়িটা নিজের মতন করে থাকছিল। দেখো মিলন, কত বড় বাড়ি, কিন্তু এরকম খালি কেন পড়ে আছে? এরকম বড় বাড়ি এরকম ভাঙাচোরা অবস্থায় কেন কেউ ফেলে রেখে দিয়ে গেছে? আরে ছাড়ো তো, তোমার কি? এখন আমরা এখানে খুব আনন্দ করে থাকবো, এটাই সব থেকে বড় কথা। নতুন বাড়িতে কিছুদিন ভালোভাবে কাটলো। দুজনে শহরে এসে কাজও খুঁজে পেয়ে গেছিল। সকাল হতেই তারা দুজনে কাজে চলে যেত, তারপর আবার সন্ধেবেলা বাড়ি ফিরে আসতো। এই জন্য প্রতিবেশীদের সাথে তাদের তেমন কিছু আলাপ হয়নি। তোমার মনে হয় না আমাদের প্রতিবেশীরা কিরকম অদ্ভুত? কেন? আমার তো সেরকম মনে হয় না। আচ্ছা, তোমার কেন এরকম মনে হচ্ছে? দেখো না, কেউ আমাদের সাথে কথা বলে না। যদি কারুর সাথে দেখা সাক্ষাৎ হয়েও যায়, তাও কেউ আমার সাথে কথা বলে না। আরে সেরকম কিচ্ছু নয়, আমরা এখানে নতুন এসেছি তো, তাই হয়তো এরকম ব্যবহার করছে। দেখো, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। সেই রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। উত্তমা বাথরুম থেকে বেরিয়ে আসার পরেও বাথরুমের ভেতর থেকে তখনও জল পড়ার শব্দ আসছিল। তখন সে আবারও বাথরুমের দরজা খুলল এবং দেখলো যে ভেতরে কেউই নেই। ও খুব ভয় পেয়ে গেল। দেখো না মিলন, আমি বাথরুম থেকে বেরোনোর পরেও কিরকম ভেতর থেকে জল পড়ার শব্দ আসছে, কিন্তু ভেতরে তো কেউই নেই। দেখো উত্তমা, তুমি বোধহয় খুব ক্লান্ত হয়ে পড়েছো, তাই এরকম মনে হচ্ছে তোমার। নাও শুয়ে পড়ো। আরে এত ভেবো না। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিল। রাত যখন গভীর, তখন হঠাৎ উত্তমার ঘুম ভেঙে গেল। বাথরুম থেকে চিৎকারের আওয়াজ এলো। ও আরো ভয় পেয়ে গেল। তখন মিলনকে খুব ডাকার চেষ্টা করলো, কিন্তু উত্তমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলই না। সে তো খুব ভয় পেল। সে উঠে বাথরুমের দিকে যেতে লাগলো এবং ধীরে ধীরে বাথরুমের দরজাটা খুলে দেখলো যে বাথরুমের মধ্যে কিছুই ছিল না, ভেতরে শুধুমাত্র আলো জ্বলছিল। ও ভয়ে ভয়ে ভেতরে গেল, তারপর মুখে চোখে জল দিয়ে নিল। তারপর হঠাৎ সে দেখলো বাথরুমে যে বাথটবটা রয়েছে সেটা রক্তে ভরে যেতে লাগলো, যেটা দেখেই উত্তমা অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আয়নাতে একটা ভয়ঙ্কর রূপ দেখা গেল, যেটা দেখেই উত্তমা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে মিলনকে ডাকতে লাগলো আর বলল, মিলন, মিলন ওঠো, বাড়িতে কেউ আছে। ওখানে ওখানে বাথরুমে কত রক্ত। আচ্ছা, আরে বাবা, আগে শান্ত হও একটু। আচ্ছা চলো আগে দেখি কি হয়েছে। উত্তমা মিলনের সাথে তারপর আবার বাথরুমের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। আমাকে বিশ্বাস করো মিলন, এই সব কিছু অদ্ভুত। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব, আমি এখানে থাকতে চাই না।
উত্তমার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাইকে চমকে দিয়ে ভয়ঙ্কর আওয়াজে যেন গোটা বাড়ি কাঁপতে থাকে। কান্নার আওয়াজ, যেটা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। বাকি রাতটুকু যেভাবে হোক কাটিয়ে সকাল হতেই তারা সেখান ছেড়ে বেরিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তারা বাড়ি ছেড়ে যেতেই পারল না, কেননা উত্তমার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হতে লাগলো। তারপর যখন যখন তারা বাড়ি ছাড়ার চেষ্টা করতে লাগলো, উত্তমার শরীর তত বেশি খারাপ হতে শুরু করলো। আর বাথরুমে জল পড়ার শব্দ আর বাথটবে রক্ত একইভাবে দেখা যেতে লাগলো। এবার তো মিলনও সেটা দেখতে পাচ্ছিল। গভীর রাতে জোরে জোরে চিৎকার আর কান্নার শব্দ আসতে লাগলো। আচ্ছা আচ্ছা, তুমি কে? আমাদের থেকে কি চাও তুমি? দেখো, এরকম যদি চলতে থাকে তাহলে উত্তমার কিছু একটা হয়ে যেতে পারে। দেখো, এর থেকে ভালো তুমি বলে দাও যে আমাদের থেকে কি চাও তুমি। মিলনের কথা শুনে ডাইনি তাদের সামনে আসে আর কাঁদতে শুরু করে। আমায় মুক্তি দিয়ে দাও। জানি না কবে থেকে আমি এখানে বন্দি হয়ে আছি। আমাকে সাহায্য করো। কিন্তু তোমার সাথে যে কি হয়েছিল সেটা তো আমরা কিছুই জানি না। আচ্ছা, আমরা কি করতে পারি বলো, আর কিভাবে করব? তারপর ডাইনি নিজের পূর্বজন্মের কথা অর্থাৎ সুনয়নার কথা বলতে শুরু করলো। সুরেশবাবু তাকে কেমন করে কাজে লোভ দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন, আর কেমন করে তাকে বাথটবের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, আর কেমন করে সুরেশবাবু সেখান থেকে পালিয়ে গেছিলেন। এই সব কথা ডাইনি তাদেরকে বলল। তোমার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু আমরা তোমার জন্য কি করতে পারবো এটা বলো। তুমি আমাদেরকে এই বাড়িতে কেন আটকে রাখতে চাও? আমার বিচার চাই, আর তোমরাই আমাকে সেটা দিতে পারবে। আমাকে সাহায্য করো। আমি যদি বিচার পাই তবে আমি মুক্ত হতে পারবো। আমি এখনো বাথরুমের ওই বাথটবটার মধ্যে বন্দি আছি। আমাকে মুক্ত করে দাও। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক তখনই উত্তমার শরীরও ঠিক হয়ে যায়। দেখো মিলন, আমি একদম ঠিক হয়ে গেছি। আমাদের ওর জন্য কিছু করতেই হবে। ওকে আমাদের সাহায্য করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। চলো আমরা বরঞ্চ পুলিশের কাছে যাই, সমস্ত ঘটনাটা ওদেরকে খুলে বলি, আর তারপর ওরাই এই বাড়ির মালিক সুরেশবাবুকে ঠিক ধরে ফেলবে। এই কথা বলে তারা দুজনে মিলে পুলিশের কাছে যায় এবং সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে পুলিশ তদন্ত শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তারা সুরেশবাবুকে খুঁজে বার করে। এরপর শাস্তি স্বরূপ সুরেশবাবুকে জেলে বন্দি করা হয়। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। আজ থেকে আমি তোমাদেরকে কখনো বিরক্ত করব না। তোমরা আজকে আমাকে মুক্ত করে দিয়েছো। আজ থেকে তোমরা এই বাড়িতেই শান্তিতে থাকবে। এটা আজ থেকে তোমাদের বাড়ি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন থেকে মিলন আর উত্তমা সেই বাড়িতেই শান্তিতে থাকতে শুরু করে। আমার দিকে কি দেখছিস? তালের দিকে তাকিয়ে থাক। যত চাস তাল নিয়ে নে। সে যদি কোনোভাবে নিচের দিকে তাকিয়ে দেখে তাহলে ডাইনি তারও ঘাড় মোটকে তাকেও মেরে ফেলবে। মোহনপুর নামের একটি গ্রামের এক কোণে একটি বড় পুকুরের পাড়ে অনেকগুলি তাল গাছ ছিল। কেউ যদি সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করত তখনই ওই সকল তাল গাছ থেকে তাল পড়া শুরু হয়ে যেত। এই জন্য সকল মানুষরা ওই রাস্তা দিয়ে যেতে বেশ ভয় পেত, কেননা যদি তাল কারোর মাথায় পড়ে যায় তাহলে খুব চোট লাগবে। আর এই কারণে অনেক মানুষ মারাও গিয়েছিল। সকল লোকেরা ওই রাস্তাটাকে অপয়া রাস্তা বলতো। আসলে সেই তাল গাছগুলোতে থাকতো একটা ডাইনি। তার কাজই ছিল লোকেদেরকে বিরক্ত করা আর সেই সকল মানুষদের ঘাড় মুটকে মেরে ফেলা। অনেক দিন হয়ে গেছে কেউ এখান থেকে চলাফেরা করে না। এই গাছ থেকে ওই গাছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি।
কোনো মানুষ পেয়ে গেলে তো মজা এসে যেত। এমন ভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে সেই গ্রামে উমারানী বলে একজন মহিলা তার ছেলে গোপালের সঙ্গে থাকতো। সবাই তাকে খুব ভালোবেসে গোপে বলে ডাকতো। গোপে তালের তৈরি মিষ্টি যেমন ক্ষীর, বড়া এগুলো সে খুব ভালোবাসতো। কিন্তু সেই অপয়া রাস্তাটা ছাড়া গ্রামের আর কোথাও তাল গাছ ছিল না। এই জন্য গোপে অনেক দিন ধরে নিজের পছন্দ মতো কোনো খাবারই খেতে পারছিল না। মা, আমাকে একবার যেতে দাও না, একটা তাল নিয়েই চলে আসবো। সত্যি একদম দেরি করব না। একদম না। তুই জানিস না নাকি আগের মাসে রমা কাকা আর সীতা কাকি ওখানে গিয়েছিল আর ফিরে আসেনি। ওরাও একটাই তাল নিতে গেছিল। মায়ের কথা শুনে সে চুপ করে যায়। সে জানতো যে তার মা ঠিক কথাই বলছে। তারপর সে মনে মনে ভাবে যে কি করব, কিভাবে পাবো এখন আমি তাল? মাকে যদি এখন বলে যাই তো কখনো যেতে দেবে না। মাকে না বলে চলে যাওয়াটাই ঠিক হবে। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। কিন্তু গোপের সেই ভালোবাসার খাবার তাকে সেই অপয়া রাস্তার দিকেই টেনে নিয়ে যায়। কিন্তু উমারানীর চোখের আড়াল করে সেই রাস্তায় যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। এইভাবেই পূর্ণিমার রাত এসে উপস্থিত হয়। সেই রাতে গোপী উমারানীকে বলে যে, মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার এখন ঘুম একদম পাচ্ছে না। আমি এখন একটু উঠোনে গিয়ে বসে থাকি। তুই কোথাও যাবি না, চুপচাপ আমার কাছে ঘুমাবি। উমারানীর থেকে ধমক খেয়ে গোপী চুপচাপ শুয়ে পড়ে। যতক্ষণ না উমারানী গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ সেও চুপটি করে শুয়ে রইল, ঘুমের ভান করে। গভীর রাতে যখন উমারানী ঘুমিয়ে পড়েছিল তখন গোপে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। বাইরে বেরোনোর পর গোপে ভাবে যে কত সুন্দর চাঁদ উঠেছে আকাশে, চারদিকে কত আলো ছড়িয়ে রয়েছে। এমন মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে। আমার কিচ্ছু হবে না, কিছু তাল নিয়েই ফিরে চলে আসব। সকালে মা এইসব দেখে তো অবাকই হয়ে যাবে। এই সব ভেবে সে একটা বস্তা নিয়ে তাল গাছের দিকে চলে গেল। দূর থেকে সে তাল গাছ দেখতে পেল। গোপে সেটা দেখে খুব খুশি হলো। তারপর আরেকটু এগোনোর পরই সে দেখতে পায় যে অনেক তাল গাছের তলায় পড়ে আছে। পূর্ণিমার রাত হওয়ার জন্য সে যতগুলো তাল পড়েছিল সব কটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। এখানে কতগুলো তাল! আজ তো তাল নিতে খুব মজা হবে, কেউ আটকাবে না। যত খুশি নিয়ে নাও। এইটা ভেবে গোপে মনে মনে খুব খুশি হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাল গাছের তলায় দাঁড়ালো। তারপর তালগুলো কুড়িয়ে নিজের বস্তায় ভরতে লাগলো। অনেক অনেক তাল বস্তার ভেতর পুরেও বস্তা যেন কিছুতেই আর ভর্তি হয় না। তারপর সে আবারও তাল ভরতে থাকে, আবারও তাল ভরতে থাকে। এর কিছুক্ষণ পর অনেক দূরে একটা সাদা শাড়ি পরা বউ হাতে লণ্ঠন নিয়ে সেদিকে এগিয়ে আসছে। সে সেটা দেখতে পায়। গোপী সেটা দেখতে তো পাচ্ছিল, কিন্তু গোপে পালিয়ে যেতে পারছিল না। ও এমন তাল কুড়োনোর মোহেতে পড়েছিল সে নিজেকে আটকাতেই পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই সাদা শাড়ি পরা বউটা সামনে এসে দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের আলো থাকা সত্ত্বেও বউটার মুখটা দেখতে পাচ্ছিল না। তারপর সেই বউটা বলল, আমার দিকে কি দেখছিস? তালের দিকে তাকিয়ে থাক, যত চাস তাল নিয়ে নে। তোর জন্যই তো এগুলো রয়েছে, নিচের দিকে তাকিয়ে নে। তার কথা শুনে গোপে এটা বুঝতে পেরেছিল যে সে ডাইনির কবলে পড়ে গেছে। সে যদি কোনোভাবে নিচের দিকে তাকিয়ে দেখে তাহলে ডাইনি তারও ঘাড় মোটকে তাকেও মেরে ফেলবে। এই জন্য সে নিচের দিকে না তাকিয়েই তাল বস্তায় ভরছিল। সবকিছু বুঝতে পেরেও গোপে কিচ্ছু করতে পারছিল না। ঠিক আছে, নিচের দিকে তাকাবি না, তাহলে এই নে। তারপর সেই ডাইনি তালগুলোকে হাওয়াতে উড়িয়ে দিল। এটা দেখেও কিন্তু গোপী ভয় পায়নি। সে ভালো ফুটবল খেলতো।
তাই সে ওই তালগুলোকে ফুটবল খেলার মতন করে লাথি মেরে বস্তায় ভরছিল। এটা দেখে ডাইনিও অবাক হয়ে যায় আর সে খুব রেগেও যায়। এদিকে উমা রানীর ঘুম ভাঙার পরই সে নিজের কাছে গোপেকে দেখতে পেল না। তখন সে খুব চিন্তায় পড়ল। গোটা বাড়ি এবং আশেপাশে খোঁজার পরেও যখন গোপেকে খুঁজে পাওয়া গেল না, তখন সে আরো কিছু লোককে ডেকে নিল আর গোপের যে এই তাল খাওয়ার একটা লোভ আছে সেটা সবাইকে জানালো। তোমার কথা শুনে তো মনে হয়েছে গোপে ওখানে গেছে। ভগবানের কৃপায় যেন দেরি না হয়ে যায়। শুভ কথা বলুন মোড়ল মশাই, শুধু ওই একটা ছেলে ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই। আপনি তো সবই জানেন, যদি ওর কিছু হয়ে যায় তো আমি আর বাঁচতে পারবো না। আরে আরে কথা বলে সময়টা নষ্ট করো না। আরে চলো চলো, ওই অপয়া রাস্তাটার দিকে তাড়াতাড়ি চলো। এই কথা বলে সবাই উমা রানীর সাথে গেল। পূর্ণিমার রাত থাকার জন্য রাত হওয়া সত্ত্বেও সবকিছু দূর থেকেই দেখা যাচ্ছিল। যখন সবাই মিলে তাল গাছের কাছাকাছি পৌঁছলো, দূর থেকেই তারা গোপেকে দেখতে পেল। আরে কি করছে ও? আরো সামনে কে দাঁড়াচ্ছে? কিভাবে আমি বাঁচাবো আমার ছেলেটাকে? আরে যত জোরে পারো সবাই ওর নাম ধরে ডাকো, হইতে পারে তাতে ওর মোহটা কেটে যাবে বটে। গোপে, এদিকে আয়। গোপে, এদিকে চলে আয়। তখনই সেই ডাইনি এতগুলো লোককে একসাথে দেখে ভয়ে পেয়ে একেবারে নিজের পা দুটোকে লম্বা করে তাল গাছের মাথায় পৌঁছে গেল। তারপর গোপে পিছন ফিরে তার মায়ের দিকে তাকালো। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। আমি একদম ভয় পাইনি, নয়তো ওই পেতনিটা কখন আমাকে খেয়ে ফেলতো। পূর্ণিমা ছিল তাই তোকে বাঁচাতে পারলাম। যদি আমাবস্যা হতো না তাহলে পেতনিটা শক্তি গাইতে বেড়ে যেত, আমরা কিছুই করতে পারতাম না। এখন থেকে কখনো তালের জন্য জেদ করব না আমি, মা। তুমি চিন্তা করো না। উমা রানী নিজের ছেলেকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। তারপর সবাই মিলে সেখান থেকে ফিরে আসে।